বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরেক ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। আজকে আমি আলোচনা করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে 13 থেকে 20 গ্রেডের সরকারি অসামরিক খাতে এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত কর্মচারীদের সন্তানদের যে শিক্ষাবৃত্তি, সেই শিক্ষাবৃত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখব যে তারা তাদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা একটু আলোচনা করব, দেন আপনি দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে শিক্ষাবৃত্তি, এটা হচ্ছে এটার বিজ্ঞপ্তি। প্রথমে বিষয় দেওয়া আছে যে আমি যেটা বললাম যে সরকারি অসামরিক খাতে 13 থেকে 20 গ্রেডের কর্মরত কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত 13 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সন্তানদের এটা শিক্ষাবৃত্তি। এটা হচ্ছে এখানে আপনারা সরকারি এবং বোর্ডের তালিকাভুক্ত যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে আপনারা যারা অক্ষম, অবসরপ্রাপ্ত, এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের সন্তানও কিন্তু আবেদন করলে এই শিক্ষাবৃত্তির আওতায় পড়বে এবং সেই শিক্ষাবৃত্তি পাবে। এই জন্য তারা দরখাস্ত করতে হবেন। আর এই শিক্ষাবৃত্তির মেয়াদ হচ্ছে মূলত 1 বছর। 2024 সাল পুরোটা আপনাকে এখানে যে শিক্ষাবৃত্তি সেটা দেওয়া হবে এবং সেটি হচ্ছে অবশ্যই অসামরিক খাতে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাক, তার ও দূরালোপনীয় এবং হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, এছাড়াও বিজিপি এবং পুলিশ বিভাগের যারা কর্মরত আছেন তারা ব্যতীত এখানে সকল বিভাগে যারা কর্মরত আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। শুধু এই যে লেখা আছে ডাক, তারপর হচ্ছে দূরালোপনীয়, তারপর হচ্ছে আপনাদের রেলওয়ে এবং বিজিপি এবং পুলিশ, এরা বাদে তারা সকল কর্মচারী আপনারা আবেদন করতে পারবেন যারা যারা আপনার মৃত্যুবরণ করেছেন, অবসরপ্রাপ্ত বা আপনার যারা কর্মরত আছেন বর্তমানে। আগে কিন্তু আপনাদের এখানে অফলাইনে এটা আবেদন করতে হতো, বর্তমানে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হয় 2-1 বছর ধরে। তো এখানে তারা তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছে। আমি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংক এবং কিভাবে আবেদন করবেন তা একটু পরে বলে দেবো। এখন শুধু আপনাদের এতে বিস্তারিত বলে সংক্ষিপ্ত আকারে কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে যাচ্ছে। এখানে দেওয়া আছে যে 1 জানুয়ারি 2024 সালে এটা আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 29 ফেব্রুয়ারি 2024 সালে বিকেল 4টার মধ্যে। আপনাকে সকল কিছু অনলাইনের মাধ্যমে আপনাকে দাখিল করতে হবে এবং কিভাবে করবেন এবং কি করা লাগবে তা আমাদের আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। এবং নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আগে যেহেতু হ্যান্ড কপি আপনাকে জমা দেওয়া লাগতো, এখন সে লাগবে না। আপনাকে ডিরেক্ট অনলাইনের মাধ্যমে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সেটা সাবমিটও করে দিতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই আপনার সন্তান ষষ্ঠ শ্রেণী থেকে ন্যূনতম ষষ্ঠ শ্রেণী থেকে আপনাদের অধ্যয়ন করতে হবে এবং আপনাকে সর্বোচ্চ আপনাকে 2 সন্তানের যে শিক্ষাবৃত্তি তারা দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং একটু পরে দেখিয়ে দিব কিভাবে আপনি এটাতে আবেদন করবেন। তো এখানে এগুলাই লেখা আছে মূলত যে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কি কি দিতে হবে তা এখানে লিখে দিয়েছে। এবং আমরা যদি একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে মাধ্যমিক বলতে মূলত এখানে ষষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনাদের যারা আবেদন করবে তাদের সন্তান অবশ্যই 3 পয়েন্ট জিপিএ ভাগ করলে 3 পয়েন্ট এবং গড়ে হচ্ছে আপনাদের 50% মার্কস পেতে হবে। সবগুলোতে সেম এবং সিজিপিএ হচ্ছে মূলত 2.5 থেকে 2.2 ভাবে নিচে যারা পাবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না বা এর আওতায় পড়বেন না। এখানে আপনি ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ স্নাতক বা আপনার স্নাতকোত্তর যারা পড়তেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত তাদের বিজ্ঞপ্তি। এখন আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আবেদনটা করবেন। আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বিকেকেবি লেখার পরে .gov.bd লেখার পরে দেখলে এরকম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে শিক্ষাবৃত্তির আবেদন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমরা যদি শিক্ষাবৃত্তিতে আবেদন করবো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে শিক্ষাবৃত্তি আবেদন।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, যেটা শর্ট ফর্ম হচ্ছে BKKB। এবং এখানে এই পাশে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন এবং লগ ইন। আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে এখানে আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু শর্ত দেওয়া আছে। এখানে শর্তগুলোর মধ্যে আপনাকে যেগুলো লাল চিহ্ন দেওয়া আছে উপরে স্টার চিহ্ন, সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। সো আমরা প্রথমে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে কর্মচারীর ধরন, এখানে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি কর্মরত বা PRL হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। আর যদি অবসরপ্রাপ্ত বা অক্ষম বা মৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি যার আবেদন করব তিনি হচ্ছেন এখনো কর্মরত আছেন, সেক্ষেত্রে আমি এখানে কর্মরত দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরের যে স্টেপ, সেটি হচ্ছে কর্মচারী কর্মচারী কর্মক্ষেত্রের ধরন। সেটি হচ্ছে, এটা দুইটা অপশন আছে, একটা রাজস্বভুক্ত, একটা আছে বোর্ডভুক্ত। আপনার যদি রাজস্বভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে রাজস্বভুক্ত দিবেন, আর যদি বোর্ডভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে বোর্ডভুক্ত সংস্থা দিবেন। যেহেতু আমার রাজস্ব খাতে এটা দিয়ে দিব। দেওয়ার পর নিজে দেখতেছেন যে এখানে লেখা আছে কর্মী বা কর্মচারী, বা আপনি যে আবেদন করতেছেন কর্মচারী, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিতে হবে। অবশ্যই সেটা 10 সংখ্যায় বা 17 সংখ্যা হতে হবে। এটা হচ্ছে ডিজিটাল বা স্মার্ট কার্ড যারা দিয়েছে তারা হচ্ছে 10 সংখ্যা, আর যাদের পুরাতন আছে তারা একটা কাজ করবেন, আপনার যদি 17 সংখ্যা বা 10 সংখ্যা না থাকে, সেক্ষেত্রে আপনাদের আগে জন্মসাল দিয়ে দিবেন, পরে আপনি নাম্বার দিয়ে দিবেন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে কর্মচারীর ভেরিফিকেশন নাম্বার, এটা আপনাকে আপনার যে কর্মচারী আপনি, আপনার একটা অবশ্যই ভেরিফিকেশন নাম্বার আছে, এটা হচ্ছে আপনাদের অবশ্যই 8 সংখ্যার হবে। সো আপনারা তাদের যখন আবেদন করেছিলেন, বা আপনারা যারা নতুন তারা বোঝেন না যে ভেরিফিকেশন কি, তারা যারা সিনিয়র আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাদের বলে দিবে যে ভেরিফিকেশন নাম্বার কোনটা। দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ধাপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেহেতু আগে এটা করা হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে নিচ্ছে না। এখানে যে আপনারা যারা নতুন আছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে ক্লিক করলে আপনাকে এখানে কিছু ইনফরমেশন চাবে। এখানে সকল কিছু ইনফরমেশন আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, এবং আপনাকে এখানে ইউজার আইডি এবং ফোন নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এখানে মূলত আপনার যে আপনি কোন গ্রেডে চাকরি করেন বা আপনার যে নাম্বারটা সেটা এখানে দিতে হবে। সেইভাবে আপনি এখানে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনাকে এখানে যে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে একটা ওটিপি যাবে ফোনে। ওটিপি যাওয়ার পরে আপনাকে এখানে ওটিপি দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়েছিলেন, সেখানে আবার এখানে লগ ইন করে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। সেম নাম্বার এবং আপনাকে সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে, একটু আগে যা যা দিয়েছিলেন সেটাই। দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার যারা নতুন ছাড়া তারা এখানে কিছু আসবে না, যেহেতু আমি আমার ক্লায়েন্টের আগে করে রেখেছিলাম, সেক্ষেত্রে এখানে ওনার নাম দেখাচ্ছে এবং এখানে ছবি শো করতেছে। আপনারা যারা নতুন, সেখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে আবেদনপত্র, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তারা আবেদনপত্র নিয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন। যেহেতু আমরা আবেদন করবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আবেদনে শিক্ষাবৃত্তিতে আবেদনে ক্লিক করতে হবে। আবেদনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আবেদন ফর্ম, এটা আপনাকে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কর্মচারীদের কর্মক্ষেত্র, এখানে ঠিকানা, এখানে আপনি যেখানে কর্মরত আছেন সেই জেলা এবং বিভাগে আপনি সঠিকভাবে ফিল আপ করে দিবেন। যেহেতু আমি ঢাকার মধ্যে, সেহেতু এখানে দুটো জেলায় দেখাচ্ছে, উত্তর এবং দক্ষিণ। আপনি যেই অংশে পড়েন সেই অংশে আপনি এখানে ঠিক সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কর্মচারীর তথ্য, এখানে আপনাকে কর্মচারী পদবি এখানে লিখতে হবে বাংলায় এবং এরপরে লিখতে হবে ইংরেজিতে। অবশ্যই আপনি প্রথমে বাংলায় লিখবেন এবং পরে ইংরেজিতে লিখবেন আপনি যে পোস্টে আছেন। আমার ক্লায়েন্ট যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক, আমি এখানে দিয়ে দিচ্ছি সহকারী শিক্ষক, এরপর দেখছি অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে কর্মচারীর স্ত্রী বা স্বামীর নাম এখানে দিতে হবে। আমি এখানে কর্মচারী যেহেতু মহিলা, ওনার স্বামীর নাম এখানে দিয়ে রেখেছি। এখানে অবশ্যই আপনাকে স্বামীর নাম প্রথমে বাংলায় এবং পরে আপনাকে ইংরেজিতে দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে কর্মচারীর অফিসের নাম এবং ঠিকানা, এখানে আপনাকে প্রথমে বাংলায় লিখতে হবে। আপনার যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের লোকেশন এখানে আপনাকে প্রথমে বাংলায় লিখতে হবে এবং পরে ইংরেজিতে লিখতে হবে। যেমন লেখার পর নিচে দেখতে পাচ্ছেন যে কর্মচারীর বেতন স্কেল, এখানে আপনাকে বেতন স্কেলে সিলেক্ট করলে আপনি যে বেতন স্কেলের মধ্যে পান সেটা আপনাকে চুজ করতে হবে।
এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি যেই ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এপাশে দেখতে পাচ্ছেন যে কর্মচারীর বেতন, এখানে আপনি কত টাকা বেতন পান সেখানে লিখে দিবেন। অবশ্যই আপনাকে বাকিগুলো ইংরেজিতে লিখতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে কর্মচারী গ্রেড, আপনি যে গ্রেডে বেতন পান 13, 14, 15, 16 যে গ্রেডে বেতন পান সেই গ্রেডে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই পাশে দেখতে পাচ্ছেন যে পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন চাকরির প্রথম যোগদানের তারিখ, বা আপনি যে তারিখে চাকরিতে জয়েন করেছিলেন সেই তারিখ এখানে আপনাকে দিতে হবে। সো আমি এখানে তারিখ দিয়ে দিচ্ছি। তারিখ দিয়ে দেওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে নিচে দেখতে পাবো যে আপনাকে এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। যাদের ছবি এবং সিগনেচার অ্যাড করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করে নেবেন। সো ছবির সাইজ 300x300, সিগনেচার 300x80, এখানে আমি সিলেক্ট করে দিলাম ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে আরেকটু নিচে যাবেন, আরেকটু নিচে গেলে দেখতে পাবেন যে ব্যাংকের হিসাব তথ্য। এখানে আপনাকে অবশ্যই ব্যাংকের নাম দিতে হবে, যে ব্যাংক থেকে আপনি টাকা পান বা যে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা পান সেটা দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে, আপনি সেটা কোন জেলায় আছে, এবং আপনাকে এখানে দিতে হবে শাখার নাম, এবং আপনাদের রাউটিং নাম্বার অবশ্যই দিতে হবে আপনাকে। আপনারা যারা বেতন তোলে তাদের কার্ডে ওখানে রাউটিং নাম্বার দেওয়া থাকে, অবশ্যই আপনার এখানে রাউটিং নাম্বার দিয়ে দেবেন। এবং আপনাকে সেমভাবে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের হিসাব নাম্বার, এখানে ব্যাংকের হিসাব নাম্বার দিতে হবে, এবং আপনি যে ব্যাংকে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নাম এখানে দিতে হবে, বা আপনার নাম, আপনি যেহেতু কর্মচারী সেহেতু আপনার নামে থাকার কথা, সেহেতু ওখানে আপনার নামে এখানে দিয়ে দিবেন। অবশ্যই সেটা যে হিসাব নাম্বার সেটা হতে 17 থেকে 10 সংখ্যার মধ্যেই হতে হবে, 10 থেকে 17 সংখ্যার মধ্যে। সো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনাকে এখানে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এবং পরে দেখতে পাচ্ছেন যে আপনাকে সন্তানের তালিকা, যদি আপনার প্রথম সন্তানের নাম এখানে দিতে হবে, সেক্ষেত্রে আপনার যদি এখানে আপনাকে সন্তানের নাম দিতে হবে, এবং অধ্যয়নরত শ্রেণী, আপনার সন্তান যে শ্রেণীতে পড়তেছে সেই শ্রেণী এখানে সিলেক্ট করতে হবে। আপনার সন্তান, যেহেতু আমার ক্লায়েন্টের সন্তান এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসিতে পড়তে বা ফার্স্ট ইয়ারে পড়তেছে, সেক্ষেত্রে আপনাকে এখানে আমি এইচএসসি সিলেক্ট করে দিলাম। এইচএসসি সিলেক্ট করার পরে যেহেতু নতুন ভর্তি হয়েছে সেক্ষেত্রে এখানে আপনি যে এসএসসির যে মার্কশিট সেটা আপনাকে দিয়ে দিতে হবে, এবং এখানে কত সিজিপিএ কত পেয়েছে সেটা আপনাকে দিতে হবে, আউট অফ 5-এর মধ্যে সেটাও দিয়ে দিবেন। আর যদি অনার্সে পড়ে থাকে সেক্ষেত্রে যেহেতু সিজিপিএ আউট অফ 4-এর মধ্যে হয়, সেক্ষেত্রে এখানে 4 দিয়ে দিবেন। এভাবে আপনাকে সকল কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে শিক্ষার যে প্রতিষ্ঠানের যে জেলা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোন জেলায় সেই প্রতিষ্ঠানটি পড়েছে সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, নিচে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দিতে হবে। সো আপনারা এখানে সার্চ দিলে পেয়ে যাবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাশে রেজিস্ট্রেশন নাম্বার, সেম আপনি কলেজ সিলেক্ট করার পরে বা স্কুল সিলেক্ট করার পরে রেজিস্ট্রেশন নাম্বার ওটা চলে আসবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, অবশ্যই আপনাকে যে বিদ্যালয়ের বা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো আপনারা যারা পান না অবশ্যই তারা অনলাইনে সার্চ দিয়ে পেয়ে যাবেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে ফোন নাম্বার তার অনলাইনে দেওয়া থাকে। এবং আপনার যদি 2টা সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দ্বিতীয়তে টিকমার্ক দিবেন, দ্বিতীয়তে টিকমার্ক দিয়ে সেমভাবে আপনি আপনার ছেলে বা মেয়ের নাম এখানে তুলে দিবেন। দেওয়ার পরে মনে করুন আপনার সন্তান যদি ক্লাস 7-এ পড়ে, সেক্ষেত্রে আপনার যেহেতু এখন নতুন কার্যক্রম সেক্ষেত্রে এখানে আপনি যে ফলাফলের জায়গায় আপনি প্রমোটেড দিয়ে দেবেন, প্রমোটেড দেওয়ার পরে এখানে ফলাফলের জায়গায় কিছু আসে না। সো এভাবে আপনি ফিল আপ করে দেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে কর্মচারীর যে আপনার অফিসে যে আছেন সে প্রধান যে কর্মকর্তা তার নাম এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে তিনি কোন পোস্টে আছেন বর্তমানে সেই পোস্টের নাম এখানে লিখতে হবে। লেখার পরে আপনাকে সেই অফিসারের ফোন নাম্বার এখানে তুলে দিতে হবে। দেওয়ার পরে আপনি ওনার যদি মেইল নাম্বার থাকে দিবেন, না থাকলে দরকার নাই, কিন্তু অবশ্যই আপনাকে ফোন নাম্বার, ওনার নাম এবং ওনার যে পদবি সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। সকল কিছু দেওয়ার পরে আপনাকে অবশ্যই সকল কিছু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্রন্ট পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং আপনি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আপনি ভালোভাবে একবার দেখে নেবেন সকল কিছু ফিল আপ করা হয়েছে কিনা এবং কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা। অবশ্যই আপনি সঠিক এবং নির্ভুল তথ্য এখানে আপনাকে দিতে হবে।
দেওয়ার পরে আমি একটু ভালোভাবে দেখে নিচ্ছি যে সকল কিছু ঠিক আছে কিনা। আপনার যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে আবেদন সংশোধন, এখানে আপনি ক্লিক করলে আবেদন সংশোধন করতে পারবেন। যেহেতু আমার আবেদন সংশোধন দরকার নাই, সেক্ষেত্রে আমি পিন ডাউনলোড করে রাখবো, প্রথমে ডাউনলোড করে তারপরে পিন দিয়ে রাখবো। সো আমি এটা প্রথমে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে এটা আমি পিন দিয়ে নিব। এখন দেখাবো কীভাবে আপনাকে এটা কি প্রসেসে করলে আপনি অবশ্যই সেই শিক্ষাবৃত্তি পেয়ে যাবেন সেই বিস্তারিত। সো ডাউনলোড দিয়ে আপনি এটা প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করে রাখার পরে এখন যা যা বলবো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, এবং আপনি আমার কথা মতো শুনলে অবশ্যই আপনাদের শিক্ষাবৃত্তি আপনারা পেয়ে যাবেন। সো প্রথমে আমি যেহেতু এর আগে আবেদন করেছিলাম, সেক্ষেত্রে গত বছরে এটা আপনাদের ডেমো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফর্মটা আমি ডাউনলোড করলাম সেটা প্রিন্ট করে এরকম আপনাদের দেখাবে। এরকম দেখালে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথম সন্তান যে স্কুলে পড়তেছে সেই স্কুলে যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের স্বাক্ষর এবং সিগনেচার এখানে অবশ্যই আপনাকে লাগবে। এখানে আপনাকে ওনার অফিসে গিয়ে আপনার প্রধান শিক্ষকের বা আপনার প্রিন্সিপালের সিগনেচার নিয়ে নেবেন। আপনার যদি 2 সন্তান হয়ে থাকে 2 সন্তানের স্কুলে বা ইউনিভার্সিটিতে বা কলেজে গিয়ে আপনি আপনাদের প্রিন্সিপাল বা অন্য স্কুলের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকের কাছে অবশ্যই এখানে দুটাতে আপনাকে সিগনেচার নিতে হবে। আপনার যদি একটা সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেই স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে আপনাকে সেখানে তাদের প্রিন্সিপালের বা প্রধান শিক্ষকের এখানে যে সিল এবং সিগনেচার সেটা নিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে তারিখ এবং আপনাদের অফিসের কর্মী নম্বর, এখানে আপনাকে সকল কিছু ইনফরমেশন সরকারিভাবে ফিল আপ করে দিতে হবে। এবং যেই তারিখে আপনি জমা দেবেন সেই তারিখে অবশ্যই 28 তারিখে আগে আপনাকে জমা দিতে হবে। সেখানে 28 তারিখে আগে এখানে 28 তারিখ যে তারিখে সে তারিখে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে আপনার যে আপনি যার আন্ডারে আছেন, যে কর্মকর্তার আন্ডারে, সেই কর্মকর্তার এখানে সই এবং সিগনেচার দিয়ে দেবেন। দেওয়ার পরে অবশ্যই আপনাকে আপনার যে সন্তানের যে মার্কশিট এখানে আপনাদের দেখাই, এরকম আপনাদের পাশাপাশি এই ফর্মের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সন্তানের যে মার্কশিট, এরকম মনে করেন এটা আপনার সন্তানের মার্কশিট, এটাতে আপনাকে ফটোকপি করতে হবে এবং ফটোকপি করে সেই স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির আপনাকে প্রধান শিক্ষকের এরকম সিল, সিগনেচার এবং স্বাক্ষর অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। এবং এই মার্কশিট অবশ্যই আপনাকে প্রথম শ্রেণী কর্মকর্তা গ্র্যাজুয়েট কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে, অবশ্যই সত্যায়িত করতে হবে, নাহলে কিন্তু আপনাদের আবেদন এখানে বাতিল হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই যে এই যে আপনাদের সন্তানের যে মার্কশিট এবং যে ফর্মটা, সেই ফর্মটা অবশ্যই আপনাকে সত্যায়িত করে নিতে হবে। এবং সত্যায়িত করে আপনাকে যেটা করতে হবে এখন আপনাদের বলি, এই সত্যায়িত করে এবং আপনাদের সন্তানের যে মার্কশিট সেগুলো সকল কিছু সত্যায়িত করে এবং সকল কাগজপত্র আপনাকে সঠিকভাবে সত্যায়িত করতে হবে। এবং সত্যায়িত করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবারও সেই প্রসেসে আপনাকে লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পরে আপনাকে এগুলা স্ক্যান করতে হবে। স্ক্যান করে বা আপনি ভালোভাবে ছবি তুলে নেবেন। অবশ্যই সেই ছবির সাইজ 1 MBর নিচে হতে হবে। এবং আপনার যে সন্তানের বা আপনার যে কর্মচারীর যে আপনি এই যে ফাইলটা, এই ফাইলটা অবশ্যই আপনাকে স্ক্যান করতে হবে এবং ভালোভাবে ছবি তুলতে হবে। এবং আপনার ছেলে মেয়ের যে মার্কশিট সেগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে সকল কিছু সিল মেরে অবশ্যই 28 তারিখের আগে আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আবারও যে এখানে আবারও আপনাকে পুনরায় লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পরে আপনি যদি নিচে দেখতে পাচ্ছেন যে চূড়ান্তভাবে দাখিল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে প্রথমে যে দেখতে পাচ্ছেন যে প্রিন্টকৃত আবেদন ফর্ম বা স্ক্যান কপি, এবং আপনি যেটা আমি দেখালাম যে কপিটা, সেই কপিটা আপনাকে এখানে স্ক্যানিং করে দিতে হবে বা আপনাকে এখানে সুন্দরভাবে ছবি তুলে দিতে হবে। অবশ্যই সেই ছবি বা যে ফাইল সেটা অবশ্যই আপনার 1 MBর নিচে হতে হবে। সেটা জেপিজি, পিএনজি বা পিডিএফ ফাইল হোক, সেটা এই যে ফর্ম এবং এই যে ফাইল অবশ্যই আপনাকে সেই ফাইল এবং ফর্ম এখানে অ্যাটাচ করতে হবে। সো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করতেছি। চুজ ফাইলে ক্লিক করার পরে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। সো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর এখানে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে সেমভাবে আপনার প্রথম সন্তানের যে মার্কশিট বা আপনার যে প্রথম সন্তানের যে কাগজটা সেটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। সেইভাবে আপনি যদি 2টা সন্তান হয়ে থাকে 2টা সন্তানের কাগজপত্র সঠিকভাবে আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে দাখিল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাজ শেষ। সো এভাবেই আপনি খুব সহজেই আপনার
সন্তানের জন্য যে শিক্ষাবৃত্তি সেটার জন্য আবেদন ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, আপনারা যারা মুসলমান অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।